মাবুদ, আমাকে সাহায্য করো। তোমার এক পাপিষ্ঠ বান্দাকে সাহায্য করো। তুমি তো দয়ার সাগর, বলো। আমি জানি আমি তোর নেক বান্ধা নই। আমি কখনো তোমার দেখানো পথ অনুসরণ করিনি। তবু তুমি তো বলেছ তুমি কাউকে খালি হাতে ফেরাও না। আল্লাহ, তুমি তো জানো ও ছাড়া আমার আর কেউ নেই। আমি তো এমনিও বাঁচবো না বেশি দিন। তাহলে মারার জন্য তুমি কেন আমাকে দেখো না? কেন বারবার আমার পক্ষে নরম মাংসে আঘাত হানো? প্রণয় বিশাল রুমটা ঘুরতে ঘুরতে রুমের একদম মাঝ বরাবর এসে থামলো, কিন্তু কোথাও সে তার ছোট্ট প্রাণটার দেখা পেল না। কক্ষের মাঝখানে এসে থামতেই তার দৃষ্টি পৌঁছালো কিছুটা দূরে কয়েকটা বিশাল আকৃতির গোলাকার কায়ো ট্র্যাকের উপর। ভেতরে গাঢ় নীলচে তরলের মধ্যে মানুষের মতো সিলুয়েটগুলো অচলভাবে ভাসছে। এটাকে ল্যাব কম ভুতুরের আস্তানা বেশি মনে হচ্ছে। দেখতে দেখতে হঠাৎ ট্র্যাকারের ভেতরে থাকা একটা শরীর ধীরে ধীরে নড়ে উঠল। সাথে সাথেই ট্র্যাকারের ট্রান্সপারেন্ট কাচের ডিসপ্লেতে ফ্ল্যাশ করে উঠল একটা সবুজ লাইন: ক্রাইস্টাসেস ফ্রেস 3 সাবজেক্ট রিভাইডিং। প্রণয় নাক মুখ কুঁচকে সেসবের পাশ কাটিয়ে এগিয়ে গেল। অন্যদিকে যেতে যেতে তার চোখ পড়ল পশ্চিম দিকের দেওয়ালে, যার পুরোটাই জুড়ে সারি সারি কালো মেগা সার্ভার হোয়াইট এলইডি লাইট, আর তার নিচে বড় ডিসপ্লে যুক্ত হ্যালোগ্রাফিক এআই স্ক্রিন, যেখানে প্রতি সেকেন্ডের হাজার হাজার সাবজেক্টের ডেটা ফাইল ভেসে উঠছে। প্রণয় এআই স্ক্রিনটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর নিঃশব্দ কদমে এগিয়ে গেল সেদিকে। প্রজেক্টর আপাতত পর্যবেক্ষণ করে প্রণয় বুঝতে পারল এই এআই প্রজেক্টের এই রুমের সব সাবজেক্টের ডেটলেস ও লোকেশন লোড করা আছে, কিন্তু এত সহজে যে এই যন্ত্রটা তাকে কিছু বলবে না সে বিষয়ে সে নিশ্চিত। প্রণয় সরু চোখে দেখতে দেখতে তার চোখ আটকালো একটা হাই সিকিউরিটি ভোল্টের সামনে, যেটা অটোলক। তার উপরে লেখা ওমেগা লেভেল অ্যাক্সেস রিকোয়ার্ড। হাজার হাজার ডাটার মধ্যে প্রজেক্টের স্ক্রিনে সহসা ফ্ল্যাশ করে উঠল একটা ফাইল, সাবজেক্ট P09। লেখাটা চোখে পড়তেই এক মুহূর্তেই থমকে দাঁড়ালো প্রণয়। বুকের ভেতর গরম কিছু একটা ছুটে গেল বোধহয়। প্রণয় ফাইলটার কোড ডিরেক্ট করার আগেই নামটা মিলিয়ে গিয়ে অন্য একটা নাম ভেসে উঠল। প্রত্যেকটা সাবজেক্টের সাথে আলাদা বাধা কোড ভেসে উঠছে। প্রণয় ব্যস্ত হাতে প্রজেক্টের নিচের কম্পিউটার কিবোর্ডে দ্রুত আঙ্গুল চাপতে লাগলো। পাগলের মতো একের পর এক কোড কিবোর্ড করতে লাগলো ছেলেটা, যেন মাথা খারাপ হয়ে গেছে। সেও জানে এখানে কয়েক হাজার কোটি ডিজিটাল কোড রয়েছে। নির্দিষ্ট ফর্মুলা না জানলে সেগুলো ডিলিট করতে কয়েক হাজার বছর লেগে যাবে। তবুও মাথাটা যেন কাজ করতেই চাচ্ছে না। হঠাৎ একটা কোটে হাত পড়তেই সাইলেনের ভয়ঙ্কর আওয়াজে পুরো ল্যাবটির রুম কেঁপে উঠল। এআই পুরো ঘর কাঁপিয়ে ঠান্ডা যান্ত্রিক কণ্ঠে বলে উঠল, আনউইদার জেট অ্যাকসেপ্ট ডিটেলস, লক আউট এগ্রেট। লেখাটা ওঠার সাথে সাথেই প্রজেক্টের নিচ থেকে শার্ট আউট হতে নিল। স্ক্রিনের লেখাটা দেখে প্রণয়ের চোখ মুখে পুনরায় সেই হিংস্রতা জেগে উঠল। রাগে দপদপ করতে লাগলো শরীরের শিরা। সে বুঝে গেল কেউ বা কারা বুঝতে পেরেছে সে এই ঘরে আছে, তাই দূর থেকে এআইকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এত সহজ? প্রণয়ের ঠোঁটে হিংস্র হাসি টেনে নিল। রাগে গর্জে উঠে বলল, তুই আমাকে আটকাবি? আমাকে? হে আপ্রশিকদার প্রণয়কে তার জান পাখির কাছে যাওয়া থেকে আটকাবে? এমন কোনো বন্ধের বোধ এখনো জন্মায়নি। বলে পড়ে থাকা এক ঝটকায় পাশে পড়ে থাকা ধাতব টিউবটা এআই পোস্টে গেঁথে দিল। তার এক সেকেন্ডের মধ্যে পুরো এআই স্ক্রিন ফিচার করতে লাগলো, ইনফিল্ট্রেটিং ক্রো ম্যাট্রিক্স ওভাররাইড ইনিশিয়েট। হঠাৎ বিকট শব্দে চারপাশের হ্যালোগ্রাফিক ডিসপ্লে ভেঙে শত শত ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো গড়িয়ে পড়ল। তার পেছন থেকে ভিজিবল হ্যালো একটা নতুন ইন্টারফেস। তার কালো ব্যাকগ্রাউন্ডে সবুজ নিলয় কোট ঝরছে বৃষ্টির মতো। প্রণয় সেটার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, টক টু মি ড্যাম ইট, শো মি হোয়ার ইটস শি।
চিৎকার দিয়ে উঠল প্রণয়। এআই পুনরায় রোবোটিক ভয়েসে বলল, ওমেগা লেভেল ব্যারিয়ার ব্রিচড, হিডেন ফাইল ডিটেক্টেড, সাবজেক্ট P09। প্রণয় ফাইলটা দেখতে নিলেই তার কানে লাগানো এয়ারপড থেকে ভেসে এলো জাবেদের আতঙ্ক মিশ্রিত কণ্ঠস্বর। জাবেদ এক প্রকার কান্না করে দিয়ে বলল, প্লিজ স্যার, এখনই ওখান থেকে বেরিয়ে আসুন। সব লিক হয়ে গেছে স্যার। কানাডিয়ান সরকার জেনে গেছে আপনি মানে ASR ওই রিসার্চ সেন্টারে আছেন। শত শত পুলিশ মিলিটারি বাহিনী ছুটে আসছে। আপনি প্লিজ পালান। এমন সময় জাবেদের এইসব কথায় প্রণয়ের শরীরে যেন আগুন ধরে গেল। ক্রোধে ফেটে পড়ল মস্তিষ্ক। সে জাবেদকে অকথ্য ভাষায় কয়েকটা গালি দিয়ে কান থেকে এয়ারপোর্টটা খুলে ছুঁড়ে মারল। সকল চিন্তা ভাবনা ছুঁড়ে ফেলে গভীরভাবে মনোনিবেশ করলো এআই স্ক্রিনে। প্রণয় ফাইলটা ওপেন করতেই সাদা স্ক্রিনে ভেসে উঠল ফাইল P09। তার সব বায়োমেট্রিক ডেটা, ব্রেন ওয়েভ, টাচ, ক্রায়োস্টাইস, অল ফ্যাশিনিং। সাথে সাথেই এআই এর গায়ে অদ্ভুত একটা শিফট হলো। প্রণয় সেটা ছুতেই পুরো রুমে সবুজ আলো ছড়িয়ে পড়ল, আর মেঝের ঠিক মাঝখান থেকে ভয়ঙ্কর এক গর্জনের শব্দে মাটির নিচে ধাতব প্লেন সরে যেতে লাগলো। প্রণয় ভয়াত্ম নয়নে তাকালো সেদিকে। তার হৃৎপিণ্ড এত জোরে বিট করছে যেন এক্ষুনি ব্লাস্ট করবে। কয়েক সেকেন্ডের মধ্যেই মেঝের ভেদ করে ধীরে ধীরে উঠে এলো এক গোপন সাইবার এলিভেটর। এআই যান্ত্রিক কণ্ঠে বলল, অ্যাক্সেস গ্র্যান্টেড, ওয়েলকাম আলফা। প্রণয়ের চোখ জলজল করে উঠল। সে দৌড়ে গিয়ে এলিভেটরে উঠে পড়ল। এলিভেটরের দরজা সিল হওয়ার সাথে সাথে এলিভেটরটা নিচের দিকে ঢুকতে লাগলো। প্রণয়ের চোখের সামনে তার চারপাশের দেওয়াল ট্রান্সপারেন্ট হতে লাগলো। সে নিচে নামার সাথে সাথেই দেখতে পেল বিশাল এক আন্ডারগ্রাউন্ড ক্রায়োভোল্ট, যার মধ্যে শত শত ক্যাপসুল যার তার মধ্যে শত শত অচেতন মানুষ। কেউ তরলে ডুবে আছে, কেউ তারে ঝুলছে। এলিভেটর থামতেই প্রণয় ছুটে গেল পাগলের মতো সবগুলো ক্যাপসুল জার দেখতে দেখতে হঠাৎ তার সর্বাঙ্গে তীব্র বৈদ্যুতিক ঝটকা লাগলো। ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল বক্ষপিঞ্জর। পাগলামি যেন স্থির হয়ে গেল মুহূর্তেই। রুমের ঠিক মাঝ বরাবর অন্য সব ক্যাপসুল থেকে সমীর আলাদাভাবে রাখা হয়েছে একটা বিরাট ট্রান্সপারেন্ট ক্যাপসুল, যার ভেতরে সবুজ তরলে ভাসছে প্রিয়তা। তার পা থেকে শুরু করে কোমরের উপর অবধি গাঢ় সবুজ রঙের কেমিক্যাল লিকুইডে ডুবানো। হাত দুটো দুপাশে চেইনে বাঁধা। অচেতন অবস্থায় মাথা নিচের দিকে হেলে পড়েছে। ক্যাপসুল জারের ট্রান্সপারের গ্লাসে লেখা, সাবজেক্ট P09, ক্রায়োসিভ, হার্ট রেট স্টেবলি, অক্সিজেন লেভেল 91%। এই নিদারুণ দৃশ্য দেখে দমটা যেন ফুরিয়ে এলো প্রণয়ের। বুকটা তোলপাড় করে উঠল। মুহূর্তেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল অন্তরটা। যাকে ভালো রাখবে বলে, সুখে রাখবে বলে নিজেকে আজ ধ্বংসের শেষ প্রান্তে দাঁড় করিয়েছে, আর তার কিনা এই অবস্থা। এই দৃশ্য দেখার আগে মরে কেন গেল না সে? অনুশ্রী বেগম ঠিকই বলেছেন, সে আসলেই একটা কাপুরুষ। প্রণয় আর কিছু ভাবতে পারল না। ক্রায়োজেনিক পালিকা ব্রোনেট ক্যাপসুল, যার অত্যন্ত মজবুত মেটার দিয়ে বানানো, যা সহজে ভাঙ্গা যায় না। প্রণয় ছুটে এসে গ্লাসে হাত রাখলো, ব্যথাতুর কণ্ঠে ডাকলো, আমার ময়না পাখি, আমি এসে গেছি তো শোনা। চোখ খোল, তুই আমার শ্বাস। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচি না জান। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ একবার চোখ খুলে দেখ আমায়। কিন্তু এক চুলও নড়ল না প্রিয়তা, সাড়াও দিল না, যেন মৃত কোনো জড়বস্তু। ক্যাপসুল জারের গায়ে টাচ করতেই পাশের হ্যালোগ্রাফিক লক ফ্ল্যাশ করতে লাগলো। স্ক্রিনে ভেসে উঠল, ওমেগা কি রিকোয়েড 90 সেকেন্ড ফাইল সেভ। এটা দেখে প্রণয়ের চোখ লাল হয়ে গেল। রাগ ছড়িয়ে পড়ল শরীরের রন্ধ্রে রন্ধ্রে। সে পকেট থেকে সাইলেন্সার লাগানো রিভলভার বের করে দু পা পিছিয়ে গেল। দাঁতে দাঁত পিষে পর পর বেশ কয়েকটা বার শুট করলো ক্যাপসুল জারটার মাঝ বরাবর। বেশ কয়েকটা গুলি খেয়ে ক্লাস ধরে গেল প্রিয়তমার গ্লাসে।
প্রণয় বন্দুক পকেটে ঢুকিয়ে সজোরে লাথি মারল ভাঙ্গা কাচের ফাইলে। সাথে সাথে তীব্র ঝনঝন আওয়াজে ক্যাপসুল জারটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাচ ফেটে জার ভর্তি সবুজ ফ্লুইড ছড়িয়ে পড়ল মেঝে জুড়ে। তরল সরে যেতেই প্রিয়তার নিথর শরীরটা মাটিতে লুটিয়ে পড়তে নিলে সাথে সাথেই দু পা ছুটে এসে এক ঝাটকায় প্রিয়তার কোমর আঁকড়ে ধরল প্রণয়। হেসকা টানে ছোট্ট দেহটা বুকের পাঁজরে মিশিয়ে নিল। ঠান্ডা শীতল শরীরটা উষ্ণ বুক পেয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল। চোখের কোণে জমা হলো বেদনাশ্রু। শক্ত হাতে কোমল পিঠ আঁকড়ে ধরে ব্যাকুল কণ্ঠে বলল, এই পাখি দেখ, তোর প্রণয় ভাই এসেছে। আমি খুঁজছিলি না? দেখ, আমি এসে গেছি। তাকা আমার দিকে, আর মানিস না আমায়। এবার সত্যি সত্যি মরে যাবো রে। বলতে বলতে বুকের সাথে আরো ঘনিষ্ঠভাবে মিশিয়ে নিল প্রিয়তার দু গালে হাত রেখে। গায়ে গলায় গালে হাতে নাকে ঠোঁটে চোখে মুখে কপালে সব জায়গায় অসংখ্য অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। প্রতিটা চুমুতে তার তপ্ত শ্বাসের উষ্ণতা মিশে যাচ্ছিল প্রিয়তার ঠান্ডা ত্বকে। ভালোবাসা মিশ্রিত কালচে লাল ঠোঁট দুটো প্রিয়তার শরীর ছুঁয়ে দিতে থাকলো বিরামহীনভাবে। সুদীর্ঘ 4 বছর পর এই পাখিটাকে আবারও বুকে নিতে পেরে অশান্ত বুকটা তার শান্ত হইল না, বরং আরো 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 বেশি তৃষ্ণার্ত হয়ে পড়ল প্রণয়। প্রিয়তাকে জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ল। যাকে আবারও বুকে জড়ানোর আশায় মরতে মরতে বেঁচেছিল এতদিন, তাকে গভীরভাবে ফিল করলো নিজের অস্তিত্বে, যেন বহু বছরের অতৃপ্ত আত্মা নিজের পরম তৃপ্তি লাভ করছে। গত 4 বছর তার কাছে 400 বছর সমক্ষ দীর্ঘ ছিল। সে কয়েক মিনিট বড় শ্বাস ফেলে নিজেকে সামলালো। প্রিয়তার গালে হাত রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের 7 রাজার ধনের দিকে। এই মায়াবী মুখটা দেখলেই বুকটা ভরে যায়। প্রিয়তার শরীরটা নিথর, ঠোঁট দুটো নীলচে ফ্যাকাশে, তবে ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। প্রণয় আরেক দফা প্রিয়তাকে অজস্র চুমুতে ভরিয়ে দিল। অনুভব করলো এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, যে কোনো সময় পুলিশ চলে আসবে। তাই প্রণয় দ্রুত বসা থেকে উঠে পড়ল। প্রিয়তার ছোট্ট কোমল দেহের ভার নিজের অস্তিত্বে নিয়ে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলো। সময় প্রবাহ মানে কেটে গেছে আরও 10 ঘন্টা। এই সময়ের মধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে কানাডা সহ গোটা বিশ্ব। ভর্টেক্স সফলের খবর ছড়িয়েছে দাবানলের মতো। ইতিমধ্যেই জাতিসংঘের জরুরি ঘোষণা ডাকা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ব্লাড ইমার্জেন্সি সিকিউরিটি ব্লাড মিটিং, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো উপস্থিত হয়েছে 37টি দেশের সেনাপ্রধান, ইন্টেলিজেন্ট হেড এবং লাইভ হ্যালোগ্রাফিক লিস্টকে যুক্ত রয়েছে রাষ্ট্রপ্রধানরা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি কিছু রাজা সম্রাট পর্যন্ত। মিটিংয়ের মাধ্যমে আয়োজিত হতে চলছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল মিশন অপারেশন ক্রিমসন ফ্যান্টম ASR। দেওয়াল ঘড়িতে সময় এখন রাত 2টা 45। মিটিং অতিরিক্ত সুরক্ষা বলয় দিয়ে মিটিং হলের চারপাশ সিল করা। ফ্লোর জুড়ে ব্ল্যাকস অফ কমান্ডো, মাথার উপরে ভাসছে স্কাইনিং ড্রোন, স্লিংয়ে সক্রিয় লেজার গ্রেড। মাঝখানে বিশাল হ্যালোগ্রাফিক গোল টেবিলের উপর একে একে প্রজেক্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল মানুষের মুখ। চারিদিকে আতঙ্ক মাখা উত্তেজনামূলক পরিস্থিতি। তাদের সকলের মধ্য থেকে একজন অফিসার উঠে দাঁড়ালেন। প্রফেশনাল স্টাইলে হাতে রিপোর্ট নিয়ে পড়া শুরু করলেন। স্যারগণ, টার্গেট কনফার্ম করা হয়েছে। ASR বর্তমানে কানাডাতেই আছে। তার পড়া শেষ হতেই হ্যালোগ্রাফিক ফ্ল্যাশে ইউএস প্রেসিডেন্ট প্রেজেন্ট হলেন। তার গলার স্বর বজ্র নিন্দারের মতো। তিনি কণ্ঠে তীব্র ক্রোধের বহিঃপ্রকাশ করে বললেন, The man has humiliated notions for 9 years. I don't care the cost. ASR must be erased from existence tonight. এই মানুষটা 9 বছর ধরে জাতিগুলোকে অপমান করে চলেছে, হত্যা করে চলেছে। এই মিশনে খরচ যাই হোক, আমার কিচ্ছু যায় আসে না। সব খরচ ইউএসএ দেবে। কিন্তু যে করেই হোক আজ রাতেই ASRকে পৃথিবী থেকে মুছে ফেলতেই হবে। এই আতঙ্ক নিয়ে আর বাঁচা যায় না।
ইউকে প্রাইম মিনিস্টারের হাতও মুষ্টিবদ্ধ হলো। তিনি রাগে চোখ মুখ শক্ত করে দাঁড়ালেন, চোয়াল চেপে বললেন, সে কোনো মানুষ নয়। মানুষ কখনোই এতটা নৃশংস হয় না। সে সুন্দর চেহারায় মোড়া এক জীবন্ত অভিশাপ। আমরা তাকে ধরতে যতই দেরি করব, ততই নিরপরাধ মানুষরা হারিয়ে যাবে। এই বক্তব্যে সকলেই আহত হলেন। এই একজন মানুষকে ধরতে গত 9 বছরে দেশগুলো মিলিয়ন মিলিয়ন ডলারের মিলন লঞ্চ করেছে, কিন্তু প্রতিবারই তা বিফল হয়েছে। আশাহত হয়েছে দেশগুলো, আর সময়ের সাথে সাথে আতঙ্ক বেড়েই চলছে। এবার ইন্ডিয়ান পিএম গভীর স্বরে বললেন, He has beyond nuclear command codes of SR is not stop now global stability choice because he is very dangerous. সে ইন্ডিয়ার পারমাণবিক কমান্ড কোড পর্যন্ত ভেঙেছে। এখনই যদি এসআরকে ডিটেক্ট করে থামানো না হয়, তাহলে অচিরেই বিশ্ব স্থিতি ভেঙে পড়বে, কারণ সে বড্ড ভয়ঙ্কর, বড্ড বেপরোয়া। এবার ভয়ঙ্কর এক হাড় হিম করার নীরবতা নেমে আসে চারপাশে। কিছুক্ষণের নীরবতা ভেঙে রাশিয়ান প্রেসিডেন্ট ঠান্ডা স্বরে বলেন, Deploying our deadliest hunters. We end this tonight. বিষয়টা শুধু নারী পাচার না, শিশু পাচার, অর্গান ট্রাফিকিং পর্যন্ত সীমাবদ্ধ নেই। সে একজন মানব শিকারী, পশু পাখি শিকারের মতো মানুষ শিকার করে। কতটা ভয়ানক ভাবতে পারছেন? আবার নতুন করে কেউ তার শিকার হয়ে যাওয়ার আগে আমাদের তাকে ধরতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে তার লোকেশান ডিটেক্ট করতে হবে, জানতে হবে সে বর্তমান কানাডার কোথায় আছে। তার হাত থেকে ইমিডিয়েটলি উদ্ধার করতে হবে হারিয়ে যাওয়া সায়েন্টিস্টদের। ইমিডিয়েটলি উদ্ধার করতে হবে 15 বছর মিলিয়ন মিলিয়ন ডলারের তৈরি চিপ, ফাইলস, পেন ড্রাইভ, ডকুমেন্টারি, রিসার্চ পেপার, সব আমাদের দেশের সম্পদ। এভাবে নষ্ট হতে দিতে পারি না আমরা। এটা আমাদের শেষ সুযোগ। এবার যদি ও হাতের বাইরে চলে যায়, তাহলে আর কখনোই ধরা যাবে না। ওনার কথার মধ্যে হঠাৎ একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার দাঁড়িয়ে বললেন, একটা ক্রু ডিটেক্ট করা হয়ে গেছে 8 ঘন্টা আগে। ভর্টেক্স ফলস এর ধ্বংসপ্রাপ্ত সেই অপশনাল ল্যাব থেকে আমরা একটি উন্নত এআই সিস্টেম উদ্ধার করেছি, কোড নেম নিউরন এক্স। কথা শেষ হতেই অফিসারের নির্দেশে মিটিং হলের মাঝখানে হ্যালোগ্রাফিক এআই প্রজেক্ট অন করা হলো। তার থেকে বিকৃত ব্লু লাইট কক্ষকে নীল আভায় ভাসিয়ে দিল। অফিসার পুনরায় এআই সিস্টেমটা দেখিয়ে বললেন, এই এআই সম্প্রতি এএসআর কে স্ক্যান করেছে। তার কাছে আছে এএসআর এর সকল তথ্য, পরিচয়, গতিবিধি, দুর্বলতা, ইস অ্যান্ড এভরিথিং, সব কিছু এটাতেই আছে। এটা শুনেই উপস্থিত সকলের চোখ চকচক করে উঠল। নিভে যাওয়া আশার আলো ধক করে জ্বলে উঠল সকলের মনে। ইউএস প্রেসিডেন্ট কড়া স্বরে বললেন, দেন আনলক ইট, ফিড মি দ্যাট মনস্টার শুল। তাহলে আনলক করো, ওই দানবের আত্মা পর্যন্ত আমার সামনে তুলে ধরো। অফিসার এআই কে নির্দেশ দিলেন। সমি প্রজেক্ট থেকে এআই এর ঠান্ডা যান্ত্রিক স্বর ভেসে এলো, Rules detected. Disclosure of subject. AHR breaches code directive. ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রেগে বললেন, আমি নির্দেশ দিচ্ছি, দেখাও আমাদের। এআই শীতল যান্ত্রিক স্বরে বলল, Directive AHR classified under Omega Law. No disclosure permitted without live scan authentication. এই কথা শুনে ইউএস প্রেসিডেন্ট রাগে ফেটে পড়লেন। মৃদু চিৎকার দিয়ে বললেন, হিউম্যান, উই হ্যাভ দিস ডাটা বাট ক্যান নট অ্যাক্সেস ইট। তুমি বলতে চাইছো আমাদের কাছে তার সব ডেটা আছে, তবুও সেটা আমরা খুলতে পারবো না। পুনরায় যান্ত্রিক কণ্ঠে বলল, Affirmative. Subject AHR must be scanned in real time. Until then, access denied. এআই এর জবাবে ইউকে এমপি রেগে টেবিল চাপড়ে উঠলেন। রাগে গর্জন দিয়ে বললেন, ওভাররাইট ইট, ব্রেক দ্য ড্রাম থিং ইফ ইউ মাস্ট। ওভাররাইট করো, দরকার হলে এই এআই ভেঙে ফেলো, তবুও আমায় জানতেই হবে তার সম্বন্ধে। সেই নির্দেশ অনুযায়ী বিশ্বের উন্নত মানের একজন হ্যাকার দ্বারা এআই সিস্টেম হ্যাক করার চেষ্টা শুরু হলো।
হ্যাকার কোডগুলো ডিকোড করতে গেলে এআই হঠাৎ লাল আলো ফ্লাশ করে ওঠে। বিপ বিপ শব্দে ওয়ার্নিং দিয়ে বলল, ওয়ার্নিং, unauthorized override attempted detected, initiating counter protocol. বলতেই স্ক্রিনের সব ডেটা হঠাৎ নিজে থেকে অন্য ফাইলে এনক্রিপ্ট হয়ে ট্রান্সফার হয়ে গেল। ফাঁকা হয়ে পড়ে রইল সাদা স্ক্রিন। কারণ একটা উন্নত মানবের এআই কখনো নিজের নীতিমালা বাইরে গিয়ে কিছু শোনে না, কোনো দেশ মানে না, কোনো সরকার মানে না, কোনো পাওনা মানে না। সে চলে নিজের নীতিমালায়। তার মধ্যে যা প্রোগ্রাম করা হয় সে সেই নিয়মেই চলে। যদি তাকে শাটডাউন করে দেওয়া হয় তবুও সে নিজের নীতি লঙ্ঘন করে না, বরং হ্যাকিংয়ের চেষ্টা করলে নিজের সকল ফাইল ও ডকুমেন্ট অন্য জায়গায় সরিয়ে দেয়। যতক্ষণ না পর্যন্ত তার নীতির শর্ত পূরণ হয়, এতক্ষণ পর্যন্ত সে এই ফাইল অ্যাক্সেসের অধিকার কাউকেই দেয় না। এখন যেমন এএসআর তার কাছে একটা হাইলি প্রজেক্ট সাবজেক্ট। এএস এর ইনফরমেশন অ্যাক্সেস করার একটাই উপায়, এএসআর রিয়েল টাইম স্ক্যান অথেন্টিকেশন। যতক্ষণ না পর্যন্ত এআই এর এই রুলস পূরণ হবে ততক্ষণ সে সব জানলেও কাউকে কিছু দেখতে দেবে না। একজন অফিসার আতঙ্কে চিৎকার করলো, স্যার, এআই নিজে থেকে লক হয়ে গেছে এবং এআর এর সব ডেটা কোয়ান্টাম লকড ভল্টে শিফট করেছে। মিটিং রুমের ভিতরে পিনপতন নীরবতা। রাষ্ট্রপ্রধানদের মুখে তীব্র ক্রোধ। ইন্ডিয়ান পিএম দাঁতে দাঁত চেপে বললেন, We corner SR tonight, no more details. Mobilize every special force. If this AI old speak, we make the monster bleed. আজ রাতেই আমরা এসআরকে কোণঠাসা করব, আর দেরি নয়। প্রতিটি স্পেশাল ফোর্স মোতায়েন করো। যদি এসআই না বলে তবে আমরাও খুঁজে নিব। এতক্ষণ সব শুনেও চুপ ছিলেন কানাডিয়ান প্রেসিডেন্ট। এবার তিনি ঠোঁটে একটা সূক্ষ্ম বাঁকা হাসি ঝুলিয়ে বললেন, রিল্যাক্স গাইস, এসআই কিছু না বললে না বলুক, তবে আমার কাছে এমন একটা ইনফরমেশন আছে যা থেকে এএসআর বাধ্য হবে নিজে থেকে আমাদের হাতে ধরা দিতে। এবার আর আমরা তার কাছে যাব না, সেই আমাদের কাছে আসবে। কানাডান প্রাইম মিনিস্টারের কথায় উপস্থিত সকলের কপালে সূক্ষ্ম দু একটা ভাঁজের সৃষ্টি হলো। সকলে কৌতূহলী নয়নে তাকালেন কানাডিয়ান প্রেসিডেন্টের দিকে। এরপর কি কথোপকথন হলো সেটা আর বোঝা গেল না। চৌধুরী ম্যানশন। মেহজাবিন চৌধুরী ও সাজিদ শিকদারের অবস্থা আশঙ্কাজনক। কয়েক ঘন্টা আগেই ওনারা দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওনাদেরকে দ্রুত পাশের ক্লিনিকে অ্যাডমিট করিয়ে দেয় প্রীতম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে দিনের আলো ফুরিয়ে এসেছে অনেকটা। বর্তমানে চৌধুরী ম্যানশনে প্রীতম ও শুদ্ধ ছাড়া অন্য কেউ নেই শ্রেতা হাসপাতালে। তবে যতটা টেনশন করে একে একে বাড়ির সব বড়রা অসুস্থ হয়ে পড়েছে, ঠিক ততটাই রিল্যাক্স মুডে আছে প্রীতম ও শুদ্ধ। তাদের মধ্যে টেনশনের কোনো ছিটেফোঁটাও নেই। তারা বর্তমানে বেশ খোশ মেজাজে আছে, খাচ্ছে দাচ্ছে আয়েশ করছে। এই তো জীবনের সুখ, আর কি চাই। এই যেমন এখন দু ভাই চৌধুরী বাড়ির লিভিং রুমে নরম সোফায় বসে পায়ের উপর পা ঝুলিয়ে আজকের গরম গরম টাটকার তাজা নিউজ শুনছে, আর একটা দুটো করে পপকর্ন মুখে পুষছে। প্রীতম আয়েশ করে গা দুলিয়ে বসে সামনের এলইডি স্ক্রিনে মনোনিবেশ করছে। তার বড্ড বইয়ের কথা মনে পড়ছে। বইয়ের বিরহে বড্ড মন পুষছে সে। এতিম মুরগির ছানার মতো হা হুতাশ করতে করতে বিড়বিড় করে বলল, এই সন্ধ্যার সময় বউটা কাছে থাকলে কতই না চুমা খেতে পারতাম। বলে সামনে তাকালো। টিভির পর্দায় সংবাদ পাঠক উত্তেজনা দমিয়ে রেখে বলছেন, ব্রেকিং নিউজ, গ্লোবাল অ্যালার্ট। দর্শকবৃন্দ, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মাত্র 8 ঘন্টা আগে কানাডার ধ্বংসপ্রাপ্ত বটেক্স ফলসে ঘটে গেছে এক শীতল রক্তের হামলা। এই হামলায় 30 জন এলিট সেলার নৃশংসভাবে নিহত হয়েছেন এবং 12 জন
শীর্ষস্থানীয় বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। চুরি হয়েছে কোটি কোটি ডলারের সমমূল্য গবেষণা পেপার, গোপন ডিভাইস ও সিকিউরিটি ফাইল। এই কাণ্ডে তদন্তকারীরা নিশ্চিতভাবে জানিয়েছেন এর পিছনে রয়েছে কুখ্যাত সন্ত্রাস দলের মাথা ASR, যাকে গত 9 বছর ধরে বিভিন্ন দেশের সরকার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এমনকি ইতিমধ্যেই তার নামে শতাধিক হত্যাকাণ্ড, নারী পাচার, শিশু পাচার সহ আন্তর্জাতিক নাশকতা এবং মিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের ক্ষতি অভিযোগ রয়েছে। এরপর আবার নতুন করে উঠেছে নানা ঘটনা, যার নৈপথ্যে চাল চলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আজ দুপুরে ভর্টেক্স ফলসের ভয়াবহ ঘটনার পর জাতিসংঘ ডেকেছে ইতিহাস সবচেয়ে বড় জরুরি বৈঠক। ঘোষণা হয়েছে অপারেশন ক্রিমসন ফ্র্যান্ড ASR, যা মানব ইতিহাসের বৃহত্তম ম্যানহান্ট মিশন। বিশ্বজুড়ে মিলিটারি ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে, সীমান্তগুলি সিল করা, আকাশে নজরদারি চলছে। এবার মোটামুটি সকলে আশাবাদী, এতদিনের অপেক্ষার পর ঘাতক নিশ্চয়ই ধরা পড়বে। এই সব ভয়ঙ্কর নিউজ শুনে মুখ তেতো হলো প্রীতমের। সে একটা পপকর্ন মুখে ঢুকিয়ে ব্যঙ্গ করলো, বলল, বালতিরে তাল গাছে উঠিয়ে দেবে। শুদ্ধ ধোয়া ওঠা কফির মগে একটা চুমুক দিয়ে প্রীতমের পাশে বসে পড়ল। প্রীতমের অস্ত্রতা দেখে বাঁকা হেসে বলল, কি শালা বাবু, ঢোড়া সাপের মতো এমন ফুসফাস করছো কেন? প্রীতম ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো, হাই তুলে বিরস মুখে বলল, বউটা মোর পাশে নাই, সবকিছু পড্ডে পাঞ্চে পাঞ্চে লাগছে জামাইবাবু। এ দুধ ছাড়া দুধ চায়ের মতো, পানি ছাড়া পান্তা ভাতের মতো, মাছ ছাড়া মাছের ঝোলের মতো। আহ, কি কষ্ট আমার। যাই হোক, বাইরের রাস্তা, আমি আপনার শালা না, সমুদ্রে লাগে। ঠোঁট কামড়ে হাসলো শুদ্ধ, কফির মগে আরেকটা চুমুক দিয়ে বলল, বউ কি খুব সুখের জিনিস সমন্ধি সাহেব? প্রীতম তৃপ্ত হেসে বলল, এক বাচ্চার পর আরেক বাচ্চার বাপ হতে চলেছি। এখনো বোঝেন না জামাইবাবু, আসলে বিয়ের পর বউ ছাড়া একা থাকাই যেন একটা অভিশাপ। বলতে বলতেই প্রীতমের ঠোঁট মুখে দুঃখ দুঃখ ভাব ফুটে উঠল। শুদ্ধ কণ্ঠে আফসোস মিশিয়ে বলল, আহ আল্লাহ, আমাদের মতো নাদানদের দেখেন না, ছোট ভাই একে একে করে 2 বাচ্চার বাপ হয়ে গেল, আর আমি এই আধ বুড়ো বয়সে এখনো বউয়ের জন্য হাপিত্তেশ করছি। একবার শুধু তোর বোনকে নিজের করি, তারপর এই 33 বছরের ঝাল একসাথে মিটিয়ে নেব। প্রীতম নাটকীয় কণ্ঠে বলল, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলছেন জামাইবাবু? আমি আপনার বড় সম্বন্ধী। শুদ্ধ প্রীতমের নাটক দেখে ভ্রু বাঁকিয়ে বলল, আমার সাথে ভণ্ডামি করো না সমন্ধি সাহেব। আমার জায়গায় আপনাকে যদি 33 বছর ভার্জিন থাকতে হতো, তাহলে বুঝতে পারতেন কেমন মজা। শুদ্ধের কথায় ফিক করে হেসে দিল প্রীতম অসহ্য কণ্ঠে বলল, অসম্ভব, আমি বউ ছাড়া একদিনও থাকতে পারি না। আমি কালকে বাংলাদেশে ফিরে যাব আমার রসগোল্লার কাছে। বউটাকে বুকে না নিলে ঘুমিয়ে আসছে না। তুই ফিরে যাবি, আর এদিকের ব্যাপারটা? প্রীতম পুনরায় বড় একটা হাই তুলে বলল, ওসব আবার চিন্তা করার মতো কোনো বিষয় হলো নাকি? প্রীতমকে এত টেনশন ফ্রি দেখে বাঁকা হাসলো শুদ্ধ, রহস্যময় কণ্ঠে বলল, তুই একটু বেশি নিশ্চিত হয়ে যাচ্ছিস না? হতেও তো পারে ধরা পড়ে গেল, তখন কি করবি? শুদ্ধের কথায় গা ঝাড়া মারল প্রীতম। রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে পাল্টাতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভাইয়া, তুমি কখনো কুকুরকে বাঘ শিকার করতে দেখেছো? সে যে প্রজাতির কুকুরই হোক, ওদের কাজ ঘেউ ঘেউ করা পর্যন্ত সীমাবদ্ধ। ওদের কাজ ঘেউ ঘেউ করা পর্যন্ত সীমাবদ্ধ। প্রীতমের কনফিডেন্স দেখে হাসলো শুদ্ধ, নিজেও একটা পপকর্ন মুখে পুরে দিয়ে বলল, ওদের খুব হালকাভাবে নিচ্ছ শালাবাবু, বিষয়টা এত সহজ শেষ হবে না। প্রীতম পুনরায় দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে বলল, আমাদের খানদান সম্পর্কে তোমার কোনো ধারণা নেই ভাইয়া। আমাদের বংশে পুরুষ নয়, সিংহ জন্মায়, যে কারো আদেশ মানে না এবং সবাইকে তার আদেশ মানতে হয়। আর তুমি কিনা আমাকে ভেড়ার ভয় দেখাচ্ছ? মনে রেখো, ভেড়া যত চিৎকার করুক, সে কখনোই সিংহ শিকার করতে পারে না, বরং বেশি চিৎকার করলে সে সিংহের শিকার হয়ে যায়। ঠিক তাই আমার বড় দাদান শের, সে না চাইলে তাকে ধরা ছোঁয়ার ক্ষমতায় পৃথিবীতে কেউ রাখে না। শুদ্ধ হেসে মাথা নাড়িয়ে বলল, সব বুঝলাম, কিন্তু সময়ও পরিবর্তনশীল শালাবাবু, আর আজকাল সিংহকেও খাঁচায় পুরে ফেলা হচ্ছে। সো
বলতে বলতেই বাড়ির কলিং বেল বেজে উঠল। থেমে গেল শুদ্ধ। প্রীতম টিভি অফ করে দিল। কপাল কুঁচকে বলল, এই সময় আবার কি এলো? শুদ্ধ বোধহয় আন্দাজ করতে পারছে কে এসেছে। ওরা দুজন ওঠার আগেই মিসেস জেনিফার গিয়ে দরজা খুলে দিল। বাইরে তাকাতেই সামান্য হকচকিয়ে গেলেন মিসেস জেনিফার। তিনি কিছু বুঝে ওঠার আগেই কানাডিয়ান স্পেশাল ফোর্স হুড়মুড় করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। প্রীতম গলা উঁচিয়ে বলল, কে এসেছেন? মিসেস জেনিফার? কথা শেষ করার আগে লিভিং রুমে এসে হাজির হলেন সিনিয়র ইনভেস্টিগেটিভ অফিসার অভিনাশ শর্মা, সাথে কয়েকজন স্পেশাল ফোর্সের টিম মেম্বার। হঠাৎ বাড়িতে পুলিশ দেখে দাঁড়িয়ে পড়ল প্রীতম। চরম আশ্চর্য বিলম্ব হলো, কারণ এখানে এই মুহূর্তে পুলিশ সে মোটেও আশা করেনি। পুলিশ অফিসারকে দেখে শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হাসলো, মনে মনে বলল, এবার দেখবো শালাবাবু তুমি কিভাবে এই ফেরাদের সামলাও। সামান্য চমকিত হলেও অফিসারকে দেখে মোটেও ঘাবড়ালো না প্রীতম। কণ্ঠে স্বাভাবিক টান বজায় রেখে বলল, কি ব্যাপার অফিসার, আপনি এখানে? অফিসার অভিনাশ শর্মা প্রীতমের প্রশ্নের উত্তর দিলেন না। তীক্ষ্ণ চোখে হেঁটে হেঁটে প্রীতমের পুরো বাড়িটা পর্যবেক্ষণ করলেন। প্রীতম পুনরায় প্রশ্ন করল, কি ব্যাপার অফিসার, আপনি কিছু বলছেন না কেন? অফিসার অভিনাশ শির দ্বারা টান টান করে তাকালেন প্রীতমের দিকে। মাথা থেকে পা অবধি প্রীতমকে স্ক্যান করে বললেন, আপনার নাম? বাড়ি বয়ে লোকটার নাম জানতে এসেছে। ভাবতেই বিরক্তিতে চোয়াল ঝুলে গেল প্রীতমের। চোখ মুখ খিচিয়ে বলল, সরি অফিসার, আপনি নাম জানতে এসেছেন? প্রীতমের অভিব্যক্তি দেখে ঠোঁটের রহস্যময় হাসি ফুটিয়ে তুললেন অফিসার অভিনাশ। পুরো লিভিং রুমে হেঁটে দেখতে দেখতে বললেন, নাম জানতেই তো এসেছি, এবার দেখার পালা। আপনারা সেটা কথা তাড়াতাড়ি বলেন। অফিসারের কথার মর্মার্থ বুঝতে না পেরে প্রীতম বলল, এক্সকিউজ মি। অফিসার অভিনাশ পুরো লিভিং দেখে ভ্রু বাঁকিয়ে বলল, আপনার বোন মিসিং প্রায় 32 ঘন্টা, আর আপনি বসে বসে রিল্যাক্স করছেন, পপকর্ন খাচ্ছেন। শৌকিং। অফিসারের কথায় এবার একটু ধাতস্থ হলো প্রীতম। আজ করতে পারলো এই বেটার এখানে আগমনের উদ্দেশ্য। এতক্ষণ সব শুনলেও এবার শুদ্ধ বলল, অফিসার হেয়ালি করবেন না, যা বলবেন স্ট্রেট কাট বলুন। আর আমরা পপকর্ন খাবো নাকি বিরিয়ানি খাবো সেটা কমপ্লিটলি আমাদের ব্যাপার। দিস ইজ নন অফ ইউর বিজনেস। অফিসার অভিনাশ এবার প্রীতমকে ছেড়ে এবার ঈগল চোখে তাকালেন শুদ্ধের দিকে। তবে বেশি দেখলেন না, কারণ এই ব্যক্তিকে কে না চেনে। অফিসার অভিনাশ শুদ্ধের দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে প্রশ্ন করলেন, ওদের সাথে আপনার কি সম্পর্ক, ডক্টর চৌধুরী? শুদ্ধ অবিনাশের চোখে চোখ রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, ও আমার মামাতো ভাই আর হবু সম্বন্ধী। শুদ্ধের এক্সপ্রেশন একদম নর্মাল, দেখে কিচ্ছুটি বোঝার উপায় নেই। তাই তিনি আবার প্রীতমের সামনে এসে দাঁড়ালেন। এবার কড়া কণ্ঠে পরিষ্কারভাবে বললেন, আপনার বোন নিখোঁজ 32 ঘন্টা, রাইট? প্রীতম কোনো প্রকার উত্তেজনা না দেখিয়ে বলল, জি। তাহলে তাকে না খুঁজে সে কোথায় আছে, কি করছে, কেমন আছে, এসব কিছু না জেনে আপনি এত স্বাভাবিক আছেন কিভাবে? প্রীতম এবার হিমেল চোখে তাকালো অফিসারের দিকে। অফিসার কি কোনোভাবে তাকে ট্র্যাপে ফেলে ট্রাই করছে? কিন্তু এত সহজ না মামু। সে বুকে দু হাত গুজে ভ্রু বাঁকিয়ে বলল, আমি তো পুলিশ বা গোয়েন্দা নই যে এখানে সেখানে খুঁজে বেড়াবো। এটা আপনাদের কাজ, আমার নয়। আমরা পুলিশ কমপ্লেন লিখেছি 32 ঘন্টা হয়ে গেল, কিন্তু আপনারা এখনও আমাদের কোনো আশানুরূপ সংবাদ দিতে পারলেন না, আমার বোনকে খুঁজে দিতে পারলেন না, অথচ এখানে এসে আমাদের উচিত অনুচিতের জ্ঞান দিচ্ছেন। ইমপ্রেসিভ। প্রীতমের চোখ, হাত, কণ্ঠ সবই গভীরভাবে পর্যবেক্ষণ করলো অভিনাশ, কিন্তু কিচ্ছুই বুঝতে পারল না। অভিনাশ আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলল, আপনার বোন কোথায়? আমরা জানতে পেরেছি। এই কথা শুনে প্রীতমের শীতলতা মিলিয়ে গেল। চোখ মুখে উত্তেজনা ফুটিয়ে তুলে বলল, কোথায়? অবিনাশ শীতল চোখে তাকালেন। এই উদ্বেগটা আসল না নকল তাই হয়তো বোঝার চেষ্টা করছেন, কিন্তু কিচ্ছু তো একটা জানতে হবেই। তাই পুনরায় নাটকীয় স্টাইলে বললেন, আপনার বোনকে 32 ঘন্টা আগে অপহরণ করেছিল একদল সায়েন্টিস্ট, কিন্তু গত 10 ঘন্টা আগে আপনার বোনকে অপহরণ করেছে বিশ্বের অন্যতম পাওয়ারফুল গ্যাংস্টার এএসআর। এখন আর
বোনের বাঁচানোর কোনো সম্ভাবনাই নেই। অফিসারের কথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রীতমের মাথায় মাথা ঘুরে গেল। মুহূর্তেই ছুটে এসে তার হাতের কবজি চেপে ধরল শুদ্ধ। অফিসারের কথায় কান না দিয়ে উল্টা তার দিকে প্রশ্ন ছুড়ে দিল শুদ্ধ। সন্ধিয়ান কণ্ঠে বলল, আমার হবু স্ত্রীকে যে সায়েন্টিস্টরা কিডন্যাপ করেছিল সেটা আপনি কিভাবে জানলেন? আর এখন যখন ভর্টেক্স ফলসে গণহত্যা হলো, সায়েন্টিস্টরা নিখোঁজ ছিল, তার সাথে আমার হবু স্ত্রীর লিঙ্ক আপনি কোথা থেকে খুঁজে বের করলেন? কোন মেয়েকে যে এএসআর তুলে নিয়ে গিয়েছিল এরকম কোনো নিউজ তো শুনলাম না। তার মানে কি ধরে নেব আমার হবু স্ত্রী নিখোঁজ হওয়ার পেছনে কানাডিয়ান সরকারের হাত ছিল? শুদ্ধের পাল্টা প্রশ্নে হালকা করে ফেঁসে গেলেন অবিনাশ। তৎক্ষণাৎ জবাব দিতে না পেরে ইতস্তত করতে লাগলেন। অবিনাশকে চুপ করে থাকতে দেখে শুদ্ধ এবার পুলিশের উপর রেগে গেল। চোখ মুখ শক্ত করে দাঁতের দাঁত চেপে বলল, উত্তর দিন, আপনি কিভাবে জানলেন আমার হবু বউকে যে সায়েন্টিস্টরা অপহরণ করেছিল? এর মানে আমরা যখন রিপোর্ট লেখাই তখন আপনারা জানতেন আমার হবু স্ত্রী কোথায়, তারপরও বলেননি। আমার বউকে আসলে আপনারাই গুম করে দিয়েছিলেন, তাই তো ইন্সপেক্টর? শুদ্ধের কণ্ঠে তীব্র ক্রোধ স্পষ্ট। এমন ঝাঁঝালো বাক্যবাণে অফিসার কুণ্ঠিত হয়ে পড়লেন। কিন্তু এখানে তো কুণ্ঠিত হওয়া যাবে না। তাই অবিনাশ কয়েক মুহূর্তেই নিজের ইতস্ততা ভাবটা চেপে গেলেন। কণ্ঠের উদ্বেগ দমিয়ে সজাসাপটা ভাবে বললেন, দেখুন, সেটা আমি বলতে পারবো না, কারণ প্রতিদিন কত শত মিসিং রিপোর্ট লেখা হয়, সেখানে আলাদা করে আপনার হবু স্ত্রীকে মনে রাখা সম্ভব না। কিন্তু তাকে যে বিজ্ঞানীরা অপহরণ করেছিল তার চূড়ান্ত রিপোর্ট আমার কাছে এসেছে। আর এই রিপোর্ট স্পষ্টভাবে লেখা আছে যে এএসআর ওইখানে ফাইলস, ডকুমেন্ট, রিসার্চ পেপার এসব নিতে আসেনি, বরং এসেছিল আপনার হবু বউকে উদ্ধার করতে। অবিনাশ একটু থেমে পুনরায় ভ্রু নাচিয়ে বললেন, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এসআর পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নিজের স্বার্থ ছাড়া কোথাও এক পা ফেলে না। সে অন্যর বউকে বাঁচাতে কেন আসবে যদি না বিশেষ কোনো সম্পর্ক থাকে? আর এসআরের মতো মানুষ কারোর আপন হয় না। তাই যেহেতু সে আপনার হবু বউকে বাঁচাতে এসেছে, সে তো বুঝে নিতে হবে আপনার হবু নিশ্চয়ই সাধারণ কোনো মেয়ে নয়। সে এসআরের খুব কাছের কেউ, হয়তো কোনো গোপন দুর্বলতা। তাই তো এসআর নিজের জীবন ঝুঁকি নিতে দুবার ভাবলো না। কি আমি কি ঠিক বলছি ডক্টর চৌধুরী? তাহলে এবার আপনি বলুন, আপনার হবু বউয়ের সাথে এসআরের কি সম্পর্ক? আর আপনার পরিবারের সাথেই বা এসআরের কি সম্পর্ক? আবার এটা বলবেন না যে এসআরকে আপনারা চেনেন না। অবিনাশের ঠান্ডা মস্তিষ্কের বলা প্রত্যেকটা কথা লাইনে লাইনে সূক্ষ্ম হুমকির আভাস পেল শুদ্ধ। যেন সে সব কিছু জানে। তবে ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধকে ফাঁদে ফেলা শুধু কঠিনই নয়, ইটস নট টু ইম্পসিবল। তাই শুদ্ধ কণ্ঠ শীতল ও দৃষ্টি স্বাভাবিক রেখে একই টোনে বলল, ফার্স্ট অফ অল, এএসআর এর মতো ওয়ান্টেড ক্রিমিনালের সাথে আমাদের ফ্যামিলির নাম জুড়ে আমাদের ফ্যামিলি রেপুটেশনে আঘাত আনবেন না। আর দ্বিতীয়ত, আমার হবু স্ত্রী একটা অত্যন্ত সাধারণ মেয়ে, যার সাথে এএসআর এর মতো অপরাধীর সম্পর্ক থাকার কোনো সম্ভাবনাই নেই। আপনি ভুল ভাবছেন। এসব স্রেফ বাজে কথা ছাড়ার কিছু না। তাই এসব ফালতু কথা বলে আমাদের সম্মানহানি না করে আমার হবু বউকে খুঁজে আনুন, না হলে বিরাট মামলা খাবেন। আর আমি ডাক্তার আবদ্ধ চৌধুরী শুদ্ধ যদি মামলা করি তাহলে। অফিসার অবিনাশ বেশ স্পষ্টত বুঝলেন এই লোক অত্যন্ত দ্রুত। এর পেটের কথা মুখে কখনোই আসবে না। তবে সে শতভাগ নিশ্চিত এই পরিবারের সাথে এএসআর এর বড় কোনো সম্পর্ক রয়েছে। আর এএসআর পর্যন্ত পৌঁছাতে হলে এই পরিবারের মাধ্যমেই পৌঁছাতে হবে, তবে খুব সাবধানে। তাই অবিনাশ আর শুদ্ধকে বেশি ঘাটলেন না। প্রীতমের সামনের সোফায় বসে পড়লেন। প্রীতমের চোখে চোখ রেখে বলল, দেখুন মিস্টার শিকদার, আমরা এখানে আপনাদের ব্যক্তিগত চতুর্থতা করতে আসিনি। সরকার থেকে আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে আমরা শুধু ততটুকু পালন করতে এসেছি। তাই আপনাদের সহযোগিতার কামনা করছি। আমাদেরকে সহযোগিতা করুন, না হলে আপনারাই সম্মানহানি হবে। আমি শুনেছি আপনাদের পরিবার নাকি অনেক প্রভাবশালী। আপনাদের মধ্যে যদি কাউকে থানায় যেতে হয় তাহলে সেরকমভাবে আপনাদের জন্য সম্মানের হবে না।
অবিনাশের কথার ধরনে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল শুদ্ধের, তবে উক্ত রাগটা চিবিয়ে গিলিয়ে নিল। প্রীতম সন্দেহজনক নজরে তাকালো অফিসারের দিকে। সে বেশ বুঝতে পারছে এই লোকটা অত্যন্ত চালাক, আর হবেই বা না কেন। কাঁধের উপরে 5টা স্টার তো আর মুখ দেখে দেয়নি। অবিনাশ টেবিলের উপরের কলমদানি থেকে একটা পেন্সিল তুলে নিল। সোফায় আরাম করে বসে পেন্সিলটা ঘুরাতে ঘুরাতে বলল, তাহলে বলুন আপনার নাম কি? প্রীতম আর কোনো বিরোধিতা করলো না, শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করল, প্রতীক শিকদার প্রীতম। স্থায়ী ঠিকানা বাংলাদেশ। আপনাদের পরিবারের কতজন আছে? 27 জন। 27 সংখ্যাটা শুনে কপালে কয়েকটা সূক্ষ্ম রেখা দেখা গেল অবিনাশের। সে চাপা আশ্চর্য প্রকাশ করে বলল, এত বড় পরিবার? জি, আমাদের যৌথ পরিবার। আমরা বাবা, কাকা, ভাই, বোনরা সবাই একসাথেই থাকি। অবিনাশ বোঝার ভঙ্গিতে বললেন, বুঝলাম। তা আপনার পরিবারে কে কে আছে? প্রীতমের চরম বিরক্তি লাগছে নিজের টিকুজি কুষ্টি বলতে, কিন্তু কি আর করার আছে। সে মনের বিরক্তিটুকু কণ্ঠে না এনে বলল, আমার বাবা চাচারা 4 জন। আমার বড় চাচার 5 সন্তান। আমার মেজো চাচার 4 সন্তান। আমার বাবার 2 সন্তান। আর আমার ছোট চাচার 3 সন্তান। আমাদের মা চাচিরা 4 জন। আমার স্ত্রী আর আমার 2 ভাইয়ের স্ত্রী আছে। আমার 1 সন্তান আর আমার ছোট ভাইয়ের সন্তান। অবিনাশ বেশ মনোযোগ দিয়ে শুনল সব কথা, তবে অভিব্যক্তির পরিবর্তন দেখতে পেল না। পুনরায় বলল, আচ্ছা, এবার সবার নাম আর বয়স বলুন। আমিও তো দেখি সর্ষের মধ্যে আসল ভূতটা ঠিক কোথায় লুকিয়ে আছে। ইন্সপেক্টরের বলার ধরনে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল প্রীতমের, তবুও সাবধানে বলল, আমার বড় চাচুর 5 সন্তান। ওনার বড় ছেলের নাম আবরার শিকদার প্রণয়, বয়স 33। আমার বড় চাচুর মেজো ছেলের নাম রাজন্য শিকদার রাজ, বয়স 33। আমার বড় চাচুর ছোট ছেলের নাম আরান শিকদার প্রেম, বয়স 29। আমার বড় চাচুর বড় মেয়ের নাম তনুজা শিকদার প্রেরণা, বয়স 25। আমার বড় চাচুর ছোট মেয়ের নাম অনুজা শিকদার পরিণীতা, বয়স 21। আমার মেজো চাচুর বড় মেয়ের নাম প্রহেলিকা শিকদার, বয়স 21। আমার মেজো মেয়ের নাম প্রমিতা শিকদার পৃথা, বয়স 29। আবার মেজো চাচুর বড় ছেলের নাম সমুদ্র শিকদার, বয়স 27। আমার মেজো চাচুর ছোট ছেলের নাম অরণ্য শিকদার, বয়স 25। আমার আব্বুর বড় ছেলে আমি প্রতীক শিকদার প্রথম, বয়স 31। আমার একমাত্র বোন যা নিখোঁজ, তার নাম তনয়া শিকদার প্রিয়তা, বয়স 20। আমার ছোট চাচুর ছেলেমেয়েরা এখনো অনেক ছোট, তবু বলে। আমার ছোট চাচুর বড় মেয়ের নাম থিরা শিকদার, বয়স 17। আমার ছোট চাচুর ছোট মেয়ের নাম তরি শিকদার, বয়স 13। আমার ছোট চাচুর একমাত্র ছেলের নাম তন্ময় শিকদার, বয়স 12। আমার স্ত্রীর নাম ইনেয়া তাবাসসুম, বয়স 20। আমার বড় চাচুর মেজো ছেলে রাজের স্ত্রীর নাম সম্ভবত পূর্ণতা চৌধুরী বর্ণা, বয়স 21। আবার বড় চাচুর ছোট ছেলে প্রেমের স্ত্রীর নাম সম্ভবত উস্মিতা রহমান উষা, বয়স 19। এই হচ্ছে আমাদের পরিবারের সবার নাম আর বয়স। এখন কি আমাদের দুধের বাচ্চাদের নাম আর বয়সে বলতে হবে? প্রীতমের কণ্ঠে স্পষ্ট বিরক্তির আভাস উপলব্ধি করল অবিনাশ, তবে সে সবে গুরুত্ব না দিয়ে বলল, আমি আবার শিকদার প্রণয়ের সম্পর্কে জানতে চাই। অবিনাশের ওষ্ঠে উচ্চারিত একটা কথায় নিঃশব্দে বুক কেঁপে উঠল প্রীতমের। শুদ্ধ সোচারু দৃষ্টিতে তাকালো প্রীতমের দিকে, মনে মনে বাঁকা হেসে বলল, এটাই তোমার আসল পরীক্ষা শালা বাবু। শুদ্ধ নির্লিপ্ত ভঙ্গিতে প্রীতমের পাশে বসে পড়ল। প্রীতম নিজের ভেতরের কাঁপাকাঁপি 1% চেহারায় প্রকাশ করল না, বরং ভরাট কণ্ঠে বলল, আবরার শিকদার প্রণয় আমাদের সবার বড় ভাই, পরিবার বংশের বড় ছেলে। আমাদের ফ্যামিলি বিজনেস মানে এসকে গ্রুপের একজন ডিরেক্টর বড় দাদান। এছাড়াও বড় দাদানের নিজস্ব কোম্পানি পিএস কর্প রয়েছে। আমার বড় দাদানের শিক্ষাগত যোগ্যতা, তিনি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA কমপ্লিট করেছেন 8 বছর আগে, মানে 2021 সালে। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD কমপ্লিট করেছেন 5 বছর আগে, মানে 2024 সালে। আর বর্তমানে তিনি ডেনমার্কে আছেন। অবিনাশ একটু বাঁকা হেসে বললেন, আবরার শিকদার প্রণয় মানে ASP। অবিনাশের কথা সম্পূর্ণ করতে না দিয়ে পাশ থেকে শুদ্ধ বলে উঠল, প্রণয়ের নামের শর্ট ফর্ম ASP, তাই অযথা উল্টাপাল্টা কথা বলে গুলিয়ে দেবেন না।
শুদ্ধের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো অবিনাশ, গাল চুলকে বলল, তা না হয় গুলিয়ে দিলাম না, কিন্তু একটা জিনিস ভেবে বড় আশ্চর্য লাগছে। শুদ্ধ ও প্রীতম ভ্রু বাঁকালো। অবিনাশ প্রীতমের দিকে তাকিয়ে বলল, আপনি বলছেন উনি আপনাদের সবার বড় ভাই, তাই আপনার স্ত্রী আছে, আপনার ছোট ভাইদেরও স্ত্রী আছে, এমনকি বাচ্চাও আছে, কিন্তু উনি এখনো অবিবাহিত কেন? প্রীতম শীতল কণ্ঠে জবাব দিল, সেটা তো উনি ভালো বলতে পারবেন যে উনি কেন এখনো বিয়ে করলেন না। আচ্ছা, আপনার বোনের সাথে আপনাদের বড় দাদার সম্পর্কটা কেমন ছিল? এই প্রশ্নে হালকা গম্ভীর হয়ে গেল প্রীতম, তবে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, অদ্ভুত প্রশ্ন, কেমন আবার হবে? আমাদের সাথে যেমন হয়। আসলে আমার বোন বড় দাদানের থেকে অনেকটাই ছোট। এই ধরুন 13 থেকে 14 বছরের একটা ব্যবধান আছে। বড় ভাই আর ছোট বোনের মধ্যে যেমন সম্পর্ক থাকে, তাদের মধ্যে ওরকম ছিল। অবিনাশ মাথা দুলিয়ে চট করে উঠে দাঁড়ালেন। আচমকা বেরিয়ে যেতে যেতে পিছন ফিরে প্রীতম ও শুদ্ধের দিকে তাকালেন। ডেভিল হেসে বললেন, আবার দেখা হবে মিস্টার শিকদার। অ্যাকচুয়ালি ভালোই। বলে আচমকাই বেরিয়ে গেলেন। হঠাৎ এমন অদ্ভুত আচরণে ভ্যাবাচাকা খেয়ে গেল প্রীতম। তবে শুদ্ধ আন্দাজ করতে পারছে বেশ বড়সড় কোনো দুর্যোগ আসতে চলছে। কিন্তু যাই হোক, বন্ধুকে সে কিছুতেই হারাতে দেবে না। কানাডার উত্তর পশ্চিম প্রান্তে নুনাভুট টেরিটরির এক অচিহ্নিত অঞ্চল ফ্রেস্ট হ্যাভেন। মানচিত্রে এর উল্লেখ থাকলেও অবস্থান সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় না। তাই সরকার এই জায়গাটাকে বাতিলের খাতায় ফেলেছেন বহু আগে। কারণ স্যাটেলাইট ইমেজ থেকেও এর কোনো সঠিক পিকচার পাওয়া যায় না। শুধু চারপাশ দুর্গম পাহাড়ে ঘেরা আর তুষারের ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। সভ্যতা থেকে অত্যন্ত 1000 কিলোমিটার দূরে অবস্থিত এই স্বর্গলোক, যেখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় হাড় কাঁপানো বরফ ঝড় আর মৃত্যুর নীরবতা মরা তুষার ভূমি, যেখান থেকে এক পা ফসকালেই নিশ্চিত মৃত্যু। 3 দিক ঘিরে দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে থাকা খারাপ বরফ আবৃত পর্বতশৃঙ্গ। যেন প্রকৃতি নিজেই এই জায়গাটাকে দুর্গম ও নিষিদ্ধ করে তুলেছে। চতুর্থ দিকে বিস্তর এক হিমায়িত সমুদ্র, ফ্রোজেন নর্থ সি অফ ওশেন, যার বুক ফুঁড়ে ওঠা নীল বরফে প্রতিফলিত হয় কেবল চাঁদের শীতল আলো। চারিদিকে বাতাস এতটাই জমাট যে শ্বাস নিতে গেলেই ফুসফুস কেটে যাওয়ার মতো অনুভূতি হয়। এই হিমরাজ্যের মধ্য প্রান্তে জমাট বাঁধানো সমুদ্রের তীরে সগৌরবে দাঁড়িয়ে আছে এক স্বপ্নময় স্থাপত্য। সম্পূর্ণ কালো কাচের গড়া এক বিশাল ডুপ্লেক্স গ্লাস হাউস, যার পুরোটাই ব্ল্যাক মেটাল। সূর্যের আলোয় তা ঝলসে উঠে বরফে গড়া আয়নার মতো, আর রাত নামলে নিজের নীলাভ আলোয় যেন শূন্য আকাশের অংশ হয়ে ওঠে। তুষারের প্রতিটি ফেক কাছে লেগে হিমশীতল রত্নের মতো ঝলমল করে প্রতিনিয়ত। পাশে জমাট বাঁধানো সমুদ্র তীরে নোঙর করা আছে এক আধুনিক ইস্পাত গ্লাসের জাহাজ, সেলেস্টিয়াল স্পাইন, যার নকশা এতটাই নিখুঁত যে দেখলে শুধু দেখতেই মন চাইবে। জায়গাটা এত সুন্দর, নিরিবিলি, শুনশান, মনোরম যে কারোরই ভালো লাগবে। কিন্তু জায়গাটা মোটেও বসবাসের যোগ্য নয়। অত্যন্ত দুর্গম, বরফের গহ্বর, পর্বত ছায়া, জমাট হাওয়ার হাহাকার। এখানে কোনো মানুষের উপস্থিতি কল্পনাতেও আসবে না, অসম্ভব। একমাত্র ফেস্ট হ্যাভেন প্রকৃতির এত অত্যাচার সহ্য করে এখনো সগৌরবে স্বতঃস্ফূর্তভাবে টিকে আছে। সাদা মুখমলের বিছানায় প্রিয়তার তুলতুলে শরীরটা লেপ্টে আছে আদরে। ফ্যাকাশে মুখখানাতে যেন পুনরায় অঢেল রূপ লাবণ্য জেগে উঠেছে। ফর্সা টুকটুকে গোলাপি আভাযুক্ত গাল দুটো চিকচিক করছে। মায়াবী চোখের কালো কুসকুসে ভারী পল্লব দুটো শোভা বন্ধন করছে। এত সুন্দর ন্যাচারাল আইল্যাশ হয়তো কেউ সারাদিন মাসকারা ঘষলেও পাবে না। পান পাতা মুখের গঠনে খাড়া নাক, পুস্ফুটিত রক্ত লাল ঠোঁট, গোলাপি আভাযুক্ত মুখ, সর্বাঙ্গে যেন পূর্ণ যৌবনের ছোঁয়া। কি যে দৃষ্টিনন্দন দৃশ্য!
যে দেখবে সে শুধু দেখতেই থাকবে। এ যেন নারী নয়, প্রেমের দেবী। এমন নারীটিকে একবার যে পুরুষ আসক্ত হয়, এই নারীকে না পেলে সেই পুরুষের মৃত্যু ব্যতীত আর কোনো নিস্তার থাকে না। আর সেটা যদি হয় নিষিদ্ধ আসক্তি, তাহলে তো আর কথাই নেই। মানুষের আবার নিষিদ্ধ জিনিসের বড় টান। এখন যেমন গত 10 ঘন্টা যাবৎ একটানা এক দৃষ্টিতে চরম তৃষ্ণায় তাকে অবলোকন করে চলছে এক পুরুষ, তবুও যেন তার এ দেখার কোনো শেষ নেই। সেই পুরুষের অতৃপ্ত মনের তৃষ্ণার কোনো অন্তই নেই। যত দেখবে তৃষ্ণা ততই বাড়বে। যেন 4 বছর নয়, 4 জন্ম পর আবার দেখছে এই নারীকে। একটিবারও চোখের পলক এদিকে ওদিকে ফেলছে না। পাছে যদি হারিয়ে যায় আর যদি দেখতে না পায়, তবে সইবে কিভাবে এই বেদনা? প্রণয়ের নিষ্পলক চোখে দেখতে দেখতে প্রিয়তার নরম হাতটা তুলে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। সেই নারীর উষ্ণ হাতের স্পর্শে বুকের ভেতরটা যেন পরম সুখের জোয়ারে ভেসে গেল। আবেশিত নয়নজোড়া মুদে আসলো নিজ থেকেই। এই তো সেই সুখ অনুভূতি, সেই তৃপ্তি, সেই মায়া, সেই টান, সেই ভালোবাসা, যার তৃষ্ণায় সে ছটফটিয়ে মরছে গত 4 বছর। প্রণয় ধীরে চোখ মেলে তাকালো। নিজের বুকে লেগে থাকা হাতটা নিয়ে নিজের নাকের কাছে ধরল। বুক ভরে নিঃশ্বাস টেনে নিল। সাথে সাথেই হুড়মুড় করে পুরনো সেই মাদকীয় সুঘ্রাণ নাক দিয়ে ঢুকে হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা লাগলো। সেই সুগন্ধে যেন মন মস্তিষ্ক জড়িয়ে গেল প্রণয়ের। মনে অনুভব করলো এক অনিয়ন্ত্রিত অনুভূতির তরঙ্গ। আবেশে ঠোঁট চেপে ধরল প্রিয়তার কোমল হাতের উল্টো পিঠে। এভাবে এপিঠ ওপিঠ করে দু পিঠে অগণিত চুমু দিল। অন্তরের অন্তরস্থল থেকে অনুভব করতে চাইল প্রিয় সেই স্পর্শ, কিন্তু মাদকীয় সেই স্পর্শে যে অবুঝ মনের পাগলামি আরও বাড়ছে। তবে দৃষ্টিতে তার কামনা বাসনা উন্মাদনা কিচ্ছু নেই। যা আছে তা কেবলই নিষ্পাপ মনের আকুলতা। প্রণয় নিজের এত বছরের চাপা অনুভূতি কন্ট্রোল করতে পারল না। পুড়ে যাওয়া হৃদয়কে একটুখানি স্বস্তি দিতে হন্য হলো মন। নিজের অজান্তেই এগিয়ে গেল প্রিয়তার কাছে, খুব কাছে। প্রিয়তার লেফট সাইডের হাত রেখে প্রিয়তার মুখের উপর সামান্য ঝুঁকে পড়ল। হাত রাখলো তার দু গালে। সাথে সাথেই বাদামি দু চোখ পানি দিয়ে টলমল করে উঠল। মন গহীনের শিকড় গেড়ে বসা যন্ত্রণার পাহাড় যেন দ্বিগুণ হলো। তবুও নিজেকে সামলে নিল প্রণয়। আলতো হাতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে বুলিয়ে দিল প্রিয়তার নরম গাল। তীব্র আসক্তির নেশা দৌড়াচ্ছে শরীরের শিরায় শিরায়। প্রণয় নিজের সবটুকু ভালোবাসার গভীরভাবে ঠোঁট ডুবিয়ে দিল প্রিয়তার নরম গালে। সাথে সাথেই থেমে গেল প্রণয়ের পৃথিবী। 1 সেকেন্ডেই মস্তিষ্ক থেকে নিঃসৃত হলো প্রচুর পরিমাণের ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোনিস নামক হ্যাপি হরমোন। এত সুখ কেন? এই মেয়েটার মাঝে এত শান্তি কেন? এত ভালোবাসাই বা কেন? কেন এই মেয়েটার স্পর্শ তাকে উন্মাদ বানিয়ে দেয়? আর কেনই বা এই মেয়েটার দূরত্ব তাকে মনুষ্যত্ব ভুলিয়ে দেয়? এই কেনর উত্তর কখনো খুঁজে পায় না প্রণয়। এটাকে কি ভালোবাসা বলে নাকি পাগলামি, তাও জানে না প্রণয়। প্রণয় একইভাবে অন্য গালেও ঠোঁট চেপে ধরল। আলতো করে ঠোঁট চাপতেই নরম গালটা 1 ইঞ্চির মতো ভেতরে ডেবে গেল। পরপর পাগলের মতো দু গালে অসংখ্যবার ঠোঁট ছোঁয়ালো প্রণয়। শুভ্র মুখের উপর পড়া 2-1টা চুল কানের পিঠে গুজে দিয়ে কাতর কণ্ঠে বলল, আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না প্রাণ পাখি? আমার উপর অনেক রাগ হয়, আমাকে অনেক ঘৃণা করতে চাস, তাই না? কিন্তু কি করব বল? আমি যে কাপুরুষ, স্বাদ থাকলে আমার সামর্থ্য নেই তোকে নিজের করার। আমি বড়জোর সব কিছু ধ্বংস করে দিতে পারি, নিজেকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু তোকে ছেড়ে থাকতে পারি না। আমি একদম পৌঁছে গেছি জান, বিশ্বাস কর, একদম পৌঁছে গেছি। তাই সত্যি এখন আমি মন থেকে চাই প্রয়োজনে তোর বিরহে আমার মৃত্যু হোক, তবু তোর আর আমার মিলন না হোক। আমি আর কোনো মতে তোর সুন্দর জীবনটাতে আমার কালো হাতের থাবা বসাতে পারবো না, যাকে নিজের হাতে একটু একটু করে আদর জমিয়ে গড়েছে।
তাকে ধ্বংস করে দিতে পারবো না। তুই বলেছে আমাকে ভাগ্যে যা আছে তাই স্বীকার করে নে, মেনে নে। এক জীবনে সবাই সব পায় না, সবার সব চাওয়া পূরণ হয় না। তেমন এই জীবন না হয় আমাদের অপূর্ণতাই থাকলো। তুই আমায় চাস, আমিও তোকে চাই, কিন্তু ভাগ্য আমাদের একসাথে দেখতে চায় না জান। ছোট করে দম ফেলল প্রণয়। বন্ধ চোখের পাপড়িতে পুনরায় চুমু দিয়ে বলল, এত কেন ভালোবাসলে আমায় তুই? যাতে আমায় তুই ভুলতে পারিস, সেজন্য তোকে নিজের থেকে এত দূরে রাখলাম, নিজেকে পোড়ালাম, তোকে পোড়ালাম। কিন্তু এত কিছু করে কী লাভ হলো? তুই তোর 4 বছরের জমানো অভিমানটাকে রাগে পরিণত করতে পারলি না তুই। আমি জানি তোর এসব ঘৃণা সত্যি নয়। আমার প্রাণ কখনই আমাকে ঘৃণা করতে পারে না, বড়জোর খুব অভিমানে গাল ফুলে রাখতে পারে। তবু আমি মন থেকে চাই তোর এই অভিনয় আমার মৃত্যু পর্যন্ত স্থায়ী হোক। আমি যেন তোকে কখনো দুর্বল না দেখি। তোকে হয়তো জীবনে কখনো বলা হবে না তোকে কতটা ভালোবেসেছি, কতটা চেয়েছি, তোকে বুকে ঠিক কোথায় রেখেছি। সেসব না হয় না বলাই থাক। আমি তোকে চাই দেবো যতক্ষণ জীবিত আছি। বিনিময় শুধু এটুকুই চাইব, তুই অনেক ভালো থাকিস, আর মাঝে মাঝে শুধু অভিমানের চোখে একবার আমি দেখিস, তাতেই হবে। বলতে বলতে ঠোঁট কেঁপে উঠল প্রণয়ের। প্রিয়তার চকচকে গালে গড়িয়ে পড়ল 2-1 ফোঁটা তরল অশ্রু। প্রণয়ের মন বলছে কোনোভাবে যদি এই মেয়েটাকে বুকে একেবারে গভীরে কোনো এক গোপন কুটুরিতে চিরতরে লুকিয়ে ফেলা যেত, যেখান থেকে এই মেয়েটাকে আর দেখবে না কেউ, চাইবে না কেউ, খুঁজবে না কেউ, ভালোবাসার অধিকার ছিনিয়ে নিবে না। এমনি কোনো উপায় যদি সত্যি থাকতো। নিজের ভাবনায় নিজেই হেসে ফেলল প্রণয়। পুনরায় প্রিয়তার দিকে গভীর দৃষ্টিপাত করে বলল, জানিস পাখি, এই 4 বছর আমি তোর অভাবে কত পড়েছি, দূর থেকে কতটা পড়িয়েছিস আমায়। তোর অভাব মেটাতে কি কি করেছে, কিন্তু পারিনি। তুই বল, তোর মাঝে এমন কি পদার্থ আছে যে সাত আসমানের কোথাও নেই? প্রণয় বলতে বলতে চুপ হয়ে গেল। মাথার চুলে ঠোঁট ছুঁয়ে আকুল কণ্ঠে বলল, সব দোষ তোর জানিস। আমি তো ভালো ছিলাম, তুই কেন এলি আমার জীবনে? আর এলি যখন তখন আমার জান কেন আমার হয়ে হলি না? এভাবে মরলে কি আমি মরেও শান্তি পাবো? কেন আমি ধ্বংস করার জন্য তোকে বাড়ানো হলো? অন্য কোনো উপায় ছিল না? আমি তোকে ছাড়া কি চেয়েছিলাম জীবনে? বল না জান, কি চেয়েছিলাম? বলতে বলতেই জমে ওঠা কান্নাতে গলা জড়িয়ে আসলো প্রণয়ের, কিন্তু প্রিয়তার তরফ থেকে কোনো উত্তর ভেসে এলো না। সে নিস্তব্ধ ক্ষীণ হাসলো প্রণয়, আর কিছু না বলে নীরবে মাথা রাখলো প্রিয়তার বুকে। শুয়ে শুয়ে তপ্ত কণ্ঠে বলল, বলতো এই বাপের জীবনে বোঝা আমি কেন বয়ে বেড়াচ্ছে? কিন্তু অপরপক্ষ নীরব। তবু প্রণয় চুপ থাকলো না, নিজেই কণ্ঠে আগ্রহ ঢেলে বলল, এই বাপের জীবন বয়ে বেড়াচ্ছে কেবল তোকে দেখার লোভে। কারণ মরে গেলে তো চিরতরে হারিয়ে যাব, আর কখন আমার প্রাণটাকে প্রাণ ভরে দেখতে পারবো না, একটু চেয়ে আদর করে দিতে পারবো না। আর আমি এতটাই পাপিয়েছি, আমি তোকে হাসুর কিয়ামতের পাওয়ার আশা রাখি না। কারণ আমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ করা হয়েছে অনেক পূর্বে। তাই যতদিন বেঁচে থাকবো ততদিনই তো আমার প্রাণটাকে প্রাণ ভরে দেখতে পারবো। আসবো স্যার। বাহির থেকে ভেসে আসা ভারী আওয়াজে ঠিক হয়ে বসলো প্রণয়। প্রিয়তার শরীর ভারী কম্ফোর্টারটা দিয়ে ঢেকে দিল। আসো। ভরাট কণ্ঠে বলল প্রণয়। ঘরের ভেতরে জাবেদ সহ একজন 60 ঊর্ধ্ব ভদ্রলোক প্রবেশ করলেন। জাবেদ এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল, বস, উনি ডাক্তার মার্কো, অনেক কষ্টে ওনাকে তুলে এনেছি। ডাক্তার মার্কো চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। সাক্ষাৎ মৃত্যু দূত, মানে বিখ্যাত কুখ্যাত ASR কে চোখের সামনে দেখে ভয়ে ছুটে ওনার কাপড় ভিজে ফেলার উপক্রম। তিনি এখানে আসতে চায়নি কিছুতেই। প্রণয় ডাক্তারের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল, অতঃপর ঠান্ডা কণ্ঠে বাক্য ছুড়ল, জাবেদের কাছ থেকে সবকিছু শুনেছেন নিশ্চয়? প্রণয়ের পুরুষালী ভারী কণ্ঠে লাফিয়ে উঠলেন ডাক্তার মার্কো। মাথা নিচু করে ভয়ে ভয়ে করে বললেন, জি স্যার, সব শুনেছি, কিন্তু যদি একবার চেক আপ করতে পারতাম তাহলে। ডাক্তারের কথা শেষ করার পূর্বেই হাতের ইশারায় থামিয়ে দিল প্রণয়। হিমশীতল কণ্ঠে বলল, ঠিক আছে দেখুন, কিন্তু খবরদার একদম হাত লাগাবেন না। ডাক্তার বেচারা আচ্ছা ফেসাদে পড়ল। হাত না লাগিয়ে চেক আপ করবে কিভাবে? কিন্তু ASR এর সঙ্গে তর্ক করার মতো বুকের পাটা শুধু তার কেন, 14 কুলের কারণেই।
তাই ডাক্তার ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। বুকে একটু সাহস জগিয়ে কম্পিত কণ্ঠে বললেন, জি স্যার, আপনি যদি ম্যাডামের চোখ দুটো খুলে দেখাতেন তাহলে বুঝতেন। এবারও ডাক্তারকে কথা শেষ করতে দিল না প্রণয়। প্রিয়তার চোখের পাতা হালকা মেলে ধরল। ডাক্তার মার্কো ভালো মতো পরীক্ষা করলেন। এবার স্টেথোস্কোপের মাথা প্রণয়ের দিকে এগিয়ে দিয়ে ঢোক গিলে বললেন,